আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিএনপির বিরুদ্ধে দুর্নীতি মিথ্যা অভিযোগ তুলে স্বৈরাচারের ভাষায় কথা বলছে একটি দল। ময়মনসিংহে নির্বাচনী জনসভায় তারেক রহমান ভোট দেওয়ার পর কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান। নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাবে জনগণ। যশোর ও সাতক্ষীরার জনসভায় ডক্টর শফিকুর রহমান গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান। শেখ হাসিনা ১৭ বছর এবং আরেকটি দলের ১৭ মাসের ফ্যাসিবাদী আচরণ দেখেছে জনগণ। আসিফ মাহমুদ, বর্তমানে শাসন ব্যবস্থায় ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা আলী রিয়াজের। রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবং নতুন পে স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না জ্বালানি উপদেষ্টা। আন্দোলন বন্ধ করতে বেতন বাড়ানোর সুপারিশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বৈরাচারের মতো একটি দল বিএনপির বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অপবাদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহে নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিএনপি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দিবে না। প্রমাণ ছাড়া সমালোচনা না করে জনগণের জন্য কাজ করার পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। উন্নয়নবঞ্চিত ময়মনসিংহের মানুষের ভাগ্য পরিবর্তনে ধানের শেষে ভোট চান তারেক রহমান। ময়মনসিংহ থেকে মোহাম্মদ মহসিন এর ক্যামেরায় কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে বিএনপির কাণ্ডারি। বিরচিত সংবর্ধনায় তারেক রহমানকে বরণ করে নেন ময়মনসিংহবাসী। বিএনপি নেতাকর্মী আর সমর্থকদের উত্তাল স্লোগানে মুখর হয়ে ওঠে সার্কিট হাউস ময়দান ও এর আশপাশের এলাকা। ময়মনসিংহের পক্ষ থেকে এর আগে ময়মনসিংহ মহানগর ও বিভাগের ৪ জেলা থেকে আসা নেতাকর্মী আর সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় সার্কিট হাউস ময়দান। শুরুতেই বক্তব্য রাখেন বিভাগের ৪ জেলার ২৪টি আসনের ধানের শীষের প্রার্থীরা। এরপরে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, যে অধিকারের জন্য হাজারো মানুষ জীবন দিয়েছে, সে ভোটের অধিকার দরকার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য। মুসলমান যারা ফজরের জামাত আদায় করবেন যার যেই ভোট কেন্দ্রের সামনে, ঠিক আছে, পরে লাইন দিয়ে দাঁড়াবেন, ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া ইনশাআল্লাহ শুরু করবেন। কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না। কি করা লাগবে? থাকতে হবে, কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা যদি ইনশাআল্লাহ সামনের দিনেও এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহবাসীর নানা নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, জনগণের সমস্যা সমাধানের পরিকল্পনা একমাত্র বিএনপির আছে, অন্য কারণেই। বাংলাদেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। কারণ জনগণ তাকেই ভোট দিবে যারা জনগণের জন্য কাজ করবে। তাই তো বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেরকম একটি দল যাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে দেশকে কিভাবে পরিচালনা করবে। তারেক রহমান দাবি করেন, একমাত্র বিএনপি জানে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। অতীতে তা প্রমাণিত হয়েছে, কিন্তু একটি দল মিথ্যা প্রচারণা করে মানুষকে বিভ্রান্ত করছে। একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয়, তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? খালেদা জিয়া যখন ২০০১ সালে দেশ পরিচালনার দায়িত্ব পায়, তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করাল গাছ থেকে বের হতে শুরু করলো।
পরে 24টি আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, দেশকে নিরাপদ রাখতে হলে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিগত সরকারের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে নানা নাগরিক সমস্যায় জর্জরিত ময়মনসিংহের মানুষ। ধানের শীষের পক্ষে সমর্থন চেয়ে তারেক রহমান বললেন, এসব সমস্যার সমাধানে পরিকল্পিত ও বাস্তবসম্মত উদ্যোগ নেবে বিএনপি। নিশ্চিত করা হবে জাতি ধর্ম নির্বিশেষে সব শ্রেণীর মানুষের সমান অধিকার। ময়মনসিংহের সার্কিট হাউস ময়দান থেকে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার যশোর 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় এই আহ্বান জানান তিনি। এই সময় বিগত শাসনামলে দুর্নীতির অভিজ্ঞতা থেকে মানুষের মনে নতুন রাজনৈতিক প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খায়রুল ইসলামের রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সফরের দ্বিতীয় দিনে সকালে যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় জামায়াত ইসলামী ও 11 দলীয় জোটের জনসভা। ভোর থেকেই দলে দলে নেতাকর্মীদের আগমনে ঈদগাহ ময়দান ছাড়িয়ে আশপাশের সড়কগুলো পরিণত হয় জনসমুদ্রে। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গত 54 বছরে যারা দেশ শাসন করেছে তারা কেউই দুর্নীতিমুক্ত নয়। এ কারণেই মানুষ এবার পরিবর্তন চায়। বাংলাদেশের আশায় বাংলাদেশের মানুষ এখন জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে। আমরা স্বাস্থ্য ক্ষেত্রে, কৃষিতে, শিল্পে, অর্থনীতিতে আমরা যে পরিকল্পনা দিয়েছি 12 তারিখে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মামলা বাণিজ্য ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে দেশ গড়ার সুযোগ পাই, আপনার ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আপনাকে সম্মানিত করা হবে, মর্যাদা দেওয়া হবে এবং শতভাগ নিরাপত্তা ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। বড় শহরগুলোতে মেয়েদের চলাচলের জন্য আলাদা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। জায়গায় জায়গায় পুরুষের জন্য অনেক ব্যবস্থা আছে, মহিলাদের জন্য কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই, নামাজের ব্যবস্থা নেই। ইনশাআল্লাহ সেই উদ্যোগগুলো আমরা নেব। দুর্নীতি ও চাঁদাবাজদের লাল কার্ড দেখিয়ে গণভোটে হ্যায়ের পক্ষে রায় দেওয়ার কথাও বলেন তিনি। 12 তারিখ প্রথম ভোটটা পড়বে হা চিহ্নে ইনশাআল্লাহ। হা ভোট যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে, হা ভোট যদি পরাজিত হয় বাংলাদেশ হেরে যাবে। যশোর সমাবেশ শেষে সাতক্ষীরার বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব, কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না। শাসন হবে জনগণের শাসন। এই জন্য চিৎকার দিয়েই বলছি, আমরা জামাত ইসলামের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষ মুক্ত হলে আমরাও মুক্ত। 18 কোটি মানুষ যদি দালাল একেবারেই বিপজ্জনক পজিশনে পড়ে যায়, আমরাও বিপজ্জনক পজিশনে পড়ে যাব। একদিকে সহায়তায় ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, অন্যদিকে একটি দলের কর্মীরা নারীদের ওপর হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। খুলনা ও বাগেরহাটেও সমাবেশ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনে কেউ যদি কালো টাকা ও পেশি শক্তি ব্যবহার করে তাহলে তাদেরও শক্ত হাতে প্রতিহত করা হবে বলেও জানান জামায়াতের আমির। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, বাগেরহাট। শেখ হাসিনার ফ্যাসিবাদের পর গত 17 মাস জনগণ অন্য দলের ফ্যাসিবাদ দেখেছে বলে মন্তব্য করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নোয়াখালী 2 আসনের সেবারহাট বাজারে 10 দলীয় জোটের পথসভায় তিনি বলেন, যারা অতীতে কোনো কথা রাখেনি তারা ভবিষ্যতেও রাখবে না। এই সময় 10 দলীয় জোটের প্রার্থী সুলতান জাকারিয়া মজুমদারকে সমর্থন দেওয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ। আমরা 17 বছর শেখ হাসিনার ফ্যাসিবাদকে দেখেছি, কিন্তু ক্ষমতায় না আসতেই আমরা গত 17 মাস আরেকটি দলকে ঠিক শেখ হাসিনার ফ্যাসিবাদের মতোই কার্যক্রম করতে দেখেছি। আমরা দেখেছি তারা কিভাবে পাড়ার দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে চাঁদাবাজি করেছে। আমরা দেখেছি
তারা কিভাবে মানুষের হক মেরে খেয়েছে, তারা কিভাবে বাংলাদেশের মেহনতি মানুষকে পদে পদে অত্যাচার অনাচারের মধ্য দিয়ে গিয়েছে। বর্তমান সংবিধানে যে ব্যবস্থা রয়েছে তাতে আরও এক ফ্যাসিবাদের উত্থান হওয়া সম্ভব, তাই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় জাদুঘর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মতবিনিময় সভায় তিনি আরও বলেন, প্রত্যেক ধর্মের সুরক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার গ্যারান্টি হচ্ছে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেয়া। জুলাই সনদের সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হয়েছে বলেও জানান আলী রিয়াজ। কোন রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে জনগণের ম্যান্ডেটের প্রয়োজন হয়, কিন্তু সেই ম্যান্ডেটের পরিবর্তে সংবিধানকে নিজের ইচ্ছা মতো পরিবর্তন করে একজন ব্যক্তি এই পরিস্থিতির সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন, কারণ বাংলাদেশের সংবিধানের মধ্যেই এমন ব্যবস্থা ছিল। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, এবার রোল মডেলের ভোট করতে চায় অন্তর্বর্তী সরকার। সচিবালয় কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তার অবৈধ নির্দেশ পালন না করতে, পাশাপাশি ভোট গ্রহণ কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষ নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। রাজধানী ঢাকায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন ছাড়াও বিভিন্ন দল আর স্বতন্ত্র প্রার্থীরাও গণসংযোগ করছেন। ঢাকার অস্থায়ী বাসিন্দাদের বসবাস বেশি হওয়ায় প্রকৃত ভোটারদের কাছে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে প্রার্থীদের। তারপরও রাত দিন এক করে ভোটারদের কাছে পৌঁছাবার চেষ্টা অব্যাহত রেখেছেন প্রার্থীরা। মনির হোসেন তোপর রিপোর্ট। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর ষষ্ঠ দিনে ঢাকা ১৬ আসনে মিরপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী আমিনুল হক। সারাদিন ঢাকা ৪ আসনে ভোট প্রার্থনা করেছেন বিএনপির প্রার্থী তানবীর আহমেদ রবিন। উর্দুভাষীদের যারা সাধারণ মানুষ, যারা কোনো রাজনীতি করে না, সেই মানুষগুলো আমার সাথে আজকে জড়ো হয়েছে। আমার সাথে ধানের শীষের পক্ষে তারা প্রচারণা চালাচ্ছে। সন্ত্রাসী কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করি। আমার এলাকায় কোনো সন্ত্রাসী থাকবে না, আমার এলাকায় কোনো মাদক ব্যবসায়ীকে আমি ঢুকতে দেব না। ঢাকা ৮ আসনে শান্তিনগরে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের অভিযোগ করেছেন তার কর্মী সমর্থকরা। প্রচারণায় এভাবে পরিকল্পিতভাবে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। অন্যদিকে একই আসনে গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আমার সমর্থকরা আক্রমণ করছে বলছে ওরা, জি মিথ্যা কথা, এটা একটা সিম্প্যাথি পাওয়ার জন্য কথা বলছে। আমি এত বছর নির্বাচন করি, 1991 সাল থেকে এ পর্যন্ত বিএনপি সমর্থকরা কোনো অপোজিট প্রার্থীর উপরে কখনো হামলা করে নাই। নেতাকর্মীদের নিয়ে ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা চালান বিএনপি নেতা আব্দুস সালাম। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা। যেভাবে বিগত দিনে ছিল সেটা যেন না থাকে, একটা সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ, সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান, বেকারত্ব দূর করা, সবকিছু মিলে তারা একটা নতুন কিছু দেখতে চায়। যে কোনো হুমকি বাধা উপেক্ষা করে নারী ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা ৬ আসনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। এদিকে ঢাকা ১১ আসনে বাড্ডা ৪১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখার প্রার্থী শেখ ফজলে বাড়ি মাসুদ। আমাদের মূল কথা হলো ডোর টু ডোর ক্যাম্পেইন। রিসেন্ট মিটিংটা আমাদের মুখ্য নয়, তা আমরা খুব অভূতপূর্ব সাড়া পাচ্ছি, কারণ মানুষ একটা পরিবর্তন চাচ্ছে এবং তারা মনে করে যে জামাত সেই পরিবর্তন আনতে পারবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। গণভোটের প্রচারণায় আইনগত কোনো বাধা না থাকলেও রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন তাদের হ্যাঁ বা নায়ের পক্ষে থাকার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রাজধানী নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সাংবাদিক প্রতিষ্ঠান হিসেবে ইসি কেবলমাত্র আইনের কাছে দায়বদ্ধ।
দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রত্যেকটি নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা যখন তুঙ্গে, তখন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ব্যস্ত নির্বাচন কমিশন। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটছে হরহামেশাই। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, ১২৮টি নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে ৯৪টি। ৮/১/২০২৬ থেকে ২৬/১/২০২৬ পর্যন্ত আচরণবিধি ভঙ্গ হয়েছে ১৪৪টা। এর প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে যে জরিমানা করেছেন সেটি হয়েছে ৯,০৫,৫০০ টাকা। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে ইসি কারো কাছে দায়বদ্ধ নয় জানিয়ে তিনি বলেন, আইন মেনে নিবন্ধিত প্রতিটি দল নিজেদের মধ্যে সমতা বজায় রেখে তাদের প্রচার প্রচারণা চালাবে বলে আশা করে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং অন্যান্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন, তারা আইনগতভাবে কোনো পক্ষে কাজ করবেন না। তারা গণভোটের প্রচার করবে, বাট পক্ষে বিপক্ষে যাবে না। অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশে বর্তমান নির্বাচনী পরিবেশ অনেক ভালো বলেও মন্তব্য করেন আনোয়ারুল ইসলাম। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। নতুন পে স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না, এমনকি গেজেটেও প্রকাশ করা হবে না। পরবর্তী সরকার এসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানালেন জ্বালানি উপদেষ্টা। তিনি জানান, সরকারি চাকরিজীবীদের আন্দোলন বন্ধ করতে বেতন বাড়ানোর সুপারিশ করেছে পে কমিশন। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, সামরিক সক্ষমতা বাড়াতে ডিফেন্স জোন করা হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বেতন দ্বিগুণ করার সুপারিশে খুশি হয়েছিলেন 14.5 লাখ সরকারি চাকরিজীবী ও 9 লাখ পেনশনভোগী। এখন শঙ্কা দেখা দিয়েছে এই সুপারিশ ফাইলবন্দি হয়ে পড়ে কিনা, কারণ অন্তর্বর্তী সরকার এটার বাস্তবায়ন করবে না, আবার গেজেটও দিবে না। তাহলে কেন এটা করা হলো তার কারণ জানালেন জ্বালানি উপদেষ্টা। এই কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই। পে কমিশনের জন্য একটা এজিটেশন হচ্ছিল, আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিক্ষোভ হচ্ছিল নানা রকম। তো যাতে নতুন সরকার যাতে এসে এই ধরনের একটা অচলাবস্থার সম্মুখীন হয়, আমরা চাচ্ছি যে নতুন যে সরকার আসবে তাদের যাতে যাত্রাপথটা স্মুথ হয়, যেই আসুক না কেন। একদিকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর যৌক্তিক দাবি, অন্যদিকে সাধারণ মানুষের উপর চাপ পড়ার আশঙ্কা নতুন সরকারের জন্য উভয় সংকট হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কিভাবে টাকার সংস্থান হবে সেটা নিশ্চিত না করে অন্তর্বর্তী সরকার এত টাকা বেতন বাড়ানোর ঘোষণা কেন দিল, এমন প্রশ্নের জবাব দেন জ্বালানি উপদেষ্টা। 1 লাখ কোটি টাকা হোয়াটএভার যেটা আপনারা বলতেছেন, সেটা হচ্ছে যে সর্বোচ্চ ব্যয় যদি পে কমিশনের রিপোর্ট হুবহু বাস্তবায়ন করা হয়, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যদি একই সময়ে বাস্তবায়ন করা হয়, তো এইসব প্রশ্নগুলো ওই যে কমিটি করা আছে সে কমিটি দেখবে, আর্থিক সংস্থানের বিষয়টিও তাদের বিবেচনা রাখবে, এবং এটা ওই যেটা বললাম যে সম্ভবত এটা পর্যায়ক্রমে বাস্তবিত হবে। তিনি জানান, সামরিক সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের মিরসরাইয়ে 850 একর জমিতে গড়ে তোলা হবে ডিফেন্স জোন। তৈরি করা হবে যুদ্ধ বিমান সহ সামরিক সরঞ্জাম। ডিফেন্স সরঞ্জাম আমরা তো প্রতিনিয়ত কিনতেছি। তো এখন এখানে কোনো পার্থক্য নেই, এখানে পার্থক্যটা হচ্ছে যে এখানে উৎপাদন হবে, এই জন্যই একটা জমি মাত্র বরাদ্দ করা হয়েছে। কি পাকিস্তান থেকে আসবে না কোন টার্কি থেকে আসবে না কোথা থেকে, না এরকম কোনো সুনির্দিষ্ট কোনো ইয়ে হয় না। উপদেষ্টা জানান, মন্ত্রীদের জন্য সুইমিং পুল সহ 9000 বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের বিষয়ে অবগত নয় সরকার। এরকম তো কোনো প্রস্তাব আমরা দেখি নাই। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
রোহিঙ্গা সংকট বাংলাদেশের উত্তরাঞ্চলীয় পাহাড়ি ও সীমান্তবর্তী জেলার সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসব এলাকায় বিচ্ছিন্নতাবাদী কুকি চীনের মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর তৎপরতা আগামীতে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেছেন তারা। সমস্যা সমাধানে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর জন্য বৈশ্বিক এবং আঞ্চলিক সংগঠনগুলোর সাথে বাংলাদেশকে সমন্বয় ও যোগাযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। বারবারই হোঁচট খাচ্ছে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের মানবিক ও আন্তর্জাতিক উদ্যোগগুলো। নতুন করে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সংকট নিরসনের পদক্ষেপ নেয়। দেশে আসেন জাতিসংঘের মহাসচিব। সেখানে এবছরের প্রথম দিকে রোহিঙ্গারা দেশে ফিরবেন এমন আশার কথা প্রধান উপদেষ্টা জানালেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এমন বাস্তবতায় রাজধানীতে জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এই সেমিনার, যেখানে বক্তারা জানান বর্তমানে দেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 11 লাখ, যা 8 লাখ জনসংখ্যার দেশ ভুটানকে ছাড়িয়ে গেছে। রোহিঙ্গাদের ক্যাম্পে মাদক এবং অস্ত্রের ঝনঝনানি উদ্বেগ আরও বাড়িয়েছে বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। Our Chirong-Hijras women. In the long run, if we remain timid, we don't enforce our sovereign authority, we might have to be set a part of our southern Chirong-Hijras. পরিস্থিতি উত্তরণে একমাত্র রোহিঙ্গা প্রত্যাবাসনই সর্বশ্রেষ্ঠ উপায় বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। Establish a Rohingya commission or what could be called the Special Rapporteur Office within the government structure. And the second one is also important, is to strengthen the military footprint in the southeastern corner of the country to ensure national security. The expectation from a post-election government is not instant repatriation. I think that would be unrealistic to expect. But the expectation is clarity, courage, and coherence. I put in 3 C's. দায়িত্ব গ্রহণের পর নির্বাচিত নতুন সরকারকে প্রথম দিন থেকে এ বিষয়ে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করতে হবে বলেও মত বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 8 আসনের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রয়েছেন সহকর্মী ইয়াসিন রানা। সেখান থেকে ভোটের খবর জানাচ্ছেন তিনি। 8 আসনের শহীদ মিনার এলাকাতে ঢাকা 8 আসনটি মূলত রমনা, মতিঝিল, শাহজাহানপুর, শাহবাগ থানা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীক নিয়ে একজন নির্বাচন করছেন। আমরা সকাল থেকে আসনে আছি, বিভিন্ন এলাকাতে ঘুরেছি। এখন পর্যন্ত কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণা আমরা আসলে দেখতে পাইনি। তবে প্রার্থীদের সময়সূচি অনুযায়ী সকাল 11টার পর থেকে বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ করবেন। দুপুরের পর থেকে 2-1টি উঠান বৈঠকের সময়সূচি আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে এখানের প্রার্থীর প্রচারণা এখন পর্যন্ত সকালে শুরু হয়নি। তবে আমরা এখানের ভোটারদের সাথে কথা বলেছি। ভোটাররা বলছেন এখানে এই আসনে যে বিভিন্ন সমস্যা রয়েছে, মূলত এখানে চাঁদাবাজি সহ ফুটপাতের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোর সমাধান চান ভোটাররা। ঢাকা 8 আসন থেকে এই ছিল ভোটের সার্বিক তথ্য। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সাভারের ধামরাই এলাকায় নির্বাচনী খবর জানাচ্ছেন সহকর্মী আবুল বাশার। সালাম স্টিলের ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি রাজধানীর উপকণ্ঠে সবচেয়ে ঐতিহ্যবাহী প্রাচীন উপজেলা ধামরাই, যেখানে 16টি ইউনিয়ন, একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা প্রায় 4 লাখ। এবারে নির্বাচন বিএনপির ধানের শীষের প্রার্থী এবং বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থীর মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ হাসি কে আসবেন তার জন্য অপেক্ষা করতে হবে আগামী নির্বাচনের দিন পর্যন্ত। এই ছিল সালাম স্টিলের গাড়ি নিয়ে ধামরাই নির্বাচনী এলাকার সর্বশেষ সংবাদ। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে নির্ভুল হামলা চালানোর চিন্তা করছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে এমন হামলার পরিকল্পনা করছে পেন্টাগন, এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। এর আগে ভেনেজুয়েলার ক্ষেত্রেও দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প একই ধরনের কৌশল নিয়েছিলেন। পরে সেখানে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়। তবে পরিস্থিতির উপর নির্ভর করে এমন হামলা চালাতে চায় মার্কিন সামরিক কর্মকর্তারা। গত 1 মাস ধরে ইরানে বিক্ষোভকারীদের উপর কঠোর দমন নিপীড়নের অজুহাতে যুক্তরাষ্ট্র হামলার বিষয়টি বিবেচনা করে আসছে। ইরানে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। সৌদি আরব, কাতার ও ওমানের মতো উপসাগরীয় দেশগুলোর চাপের কারণে ট্রাম্প ইরানে হামলা চালানোর ব্যাপারে সাময়িক বিরতি দিয়েছেন। তবে সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প এখনও তেহরানের সরকার পরিবর্তনের পরিকল্পনা থেকে সরে আসেন নাই। এবারে খেলার খবর। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ হচ্ছে বাংলাদেশকে ছাড়া। শুধু বাংলাদেশের ক্রিকেটারই নন, বাংলাদেশের সাংবাদিকদেরও যাওয়া হচ্ছে না বিশ্বকাপে। কারণ বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর আইসিসি বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনও বাতিল করেছে। অবশ্য বিসিবি জানিয়েছে, মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, ইতোমধ্যেই তারা আইসিসির কাছে অ্যাক্রিডিটেশন বাতিলের ব্যাখ্যা চেয়েছেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার। বিএনপির বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে স্বৈরাচারের ভাষায় কথা বলছে একটি দল। ময়মনসিংহে নির্বাচনী জনসভায় তারেক রহমান ভোট দেওয়ার পর কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান। নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাবে জনগণ। যশোর ও সাতক্ষীরার জনসভায় ডাক্তার শফিকুর রহমান গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান। শেখ হাসিনা 17 বছর এবং আরেকটি দলের 17 মাসের ফ্যাসিবাদী আচরণ দেখেছে জনগণ। আসিফ মাহমুদ, বর্তমান শাসন ব্যবস্থায় ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা আলী রিয়াজের। রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবং নতুন পে স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না, জ্বালানি উপদেষ্টা আন্দোলন বন্ধ করতে বেতন বাড়ানোর সুপারিশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।